গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো আছো তো সবাই? আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো, গরমের মধ্যে আমরা সবাই একটু খুব নাবিশ্বাস হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরমও পড়ছে। তো গ্রীষ্মকাল মানে তো গরম পড়বেই, তবে ধীরে ধীরে পরিবেশের বিশ্ব উষ্ণায়নের জন্য সামগ্রিকভাবে কিন্তু তাপমাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে। আমরা কিছু বছর আগেও যে তাপমাত্রা পেতাম গ্রীষ্মকালে, এখন হয়তো তার থেকে বেশি আরো তাপমাত্রা আমাদের অনুভব করতে হয়, তাই না? এটা সামগ্রিকভাবে শুধু আমার বা তোমার বা একটা দেশের ব্যাপার নয়, এটা সামগ্রিক বিশ্ব উষ্ণায়ন। তার ফলেই এই পরিবেশের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, আজকে আমরা ওই বিষয়ে আলোচনা করব না, একটা সম্পূর্ণ নতুন একটা বিষয় সম্পর্কে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা সকলে নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আমাদের। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমার সঙ্গে তোমাদের অনেকখানি ক্লাস আমরা ইতিমধ্যে করে ফেলেছি, সেই ক্লাসের অনুশীলনী আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। সেই নতুন অধ্যায়তে কি রয়েছে দেখবে, অনেক নতুন নতুন তথ্য, অনেক নতুন নতুন জিনিস সম্পর্কে তোমরা জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। এবং যদি তোমাদের এই আলোচনা করতে করতে যদি তোমাদের কোথাও সমস্যা হয়, আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে কোনো সংকোচ বোধ করবে না। আমরা পূর্বের দিনে যেমন খুব আনন্দের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে, সিম্পলভাবে, সাধারণভাবে আমরা এই চ্যাপ্টারগুলোকে বুঝে এসেছি, এই চ্যাপ্টারের ক্ষেত্রে যেন ব্যতিক্রম না হয়, সেটা আমি তোমাদের থেকে আশা করব। এবং আমরা প্রত্যেক দিন যেটুকু অংশ আলোচনা করব, পরের দিন যেন আমরা সেই নির্দিষ্ট আলোচনা সাপেক্ষে যে প্রশ্নগুলো আমি দেব, সেগুলো তোমাদের থেকে যেন আমি সঠিক উত্তর পাবো, এটা আমি তোমাদের থেকে আশা করব। ঠিক আছে? তো আজকে নতুন যে বিষয়, দেখো তোমরা তো এই পরিবেশে বসবাস করতে করতে এমন অনেক জিনিস ব্যবহার করে থাকো, যে জিনিস তোমাদের কাছে হয়তো কোনোটা একটু বেশি মূল্যবান, কোনোটা আবার কম মূল্যবান। আবার দেখে থাকবে এই পরিবেশে চলতে চলতে রাস্তার পাশে বা যে কোনো জায়গাতে কোনো বস্তু যদি পড়ে থাকে, বা কোনো বৃক্ষ নির্দিষ্ট জায়গায় থাকে, সেইটা দেখা গেল বা এমন কোনো বস্তু পড়ে রয়েছে, সেটা হয়তো আমার বা তোমার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না, কিন্তু অন্য মানুষের কাছে সেই পড়ে থাকা জিনিসটা, সে কিন্তু সেটাকে তার প্রয়োজন অনুযায়ী কাজে লাগাচ্ছে। ঠিক আছে? তাহলে যখনই কোনো বস্তু তার প্রয়োজন লাগছে বা প্রয়োজনের চাহিদা মেটাচ্ছে, তখন সেই বস্তুকে আমরা কি বলবো? হ্যাঁ ঠিকই, তুমি বলেছো ঠিকই, যে আমাদের প্রয়োজনীয় জিনিস বলতে পারি আমরা, কিন্তু ভৌগোলিক ভাষায় আমরা সেটাকে সম্পদ হিসেবে বিবেচিত করতে পারি। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে দেখবে, ধরো একটা গাছ আমাদের কাছে কি হিসেবে সম্পদ? গাছ আমাদের কাছে প্রাকৃতিক একটা সম্পদ। প্রথমে যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড আমাদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন আমাদেরকে দিচ্ছে। এই গাছ থেকে যারা ফার্নিচার তৈরি করে কাঠুরে, বা আবার যারা বিভিন্ন ব্যবসায়িক উদ্দেশ্যে গাছকে কাজে লাগায়, তারা কিন্তু এই গাছের প্রত্যেকটা অংশ, শিকড় থেকে শুরু করে বড় বড় কাণ্ড, ডালপালা, পাতা, সবই কিন্তু প্রয়োজন অনুসারে কাজে লাগায়। তখন এই বস্তুটা তার কাছে অন্যতম প্রয়োজনীয় সম্পদ হিসেবে বিবেচিত হয়। তার মানে আমি এইটা বলতে চাইছি যে কোনো বস্তু যদি পরিবেশে পড়ে থাকে, যদি সেটাকে আমরা ব্যবহার না করি, সেটা তাহলে সম্পদ হিসাবে আমরা বলতে পারবো না।
কিন্তু সেটাকে যদি আমরা ব্যবহার করে তার থেকে উপযোগিতা পাই বা তার আমাদের নিজস্ব চাহিদা মেটাতে পারি, তখন সেই নির্দিষ্ট বস্তুকে আমরা কিন্তু সম্পদ বলতে পারি। তো সম্পদের অনেক রকম ধারণা রয়েছে, সংজ্ঞা রয়েছে। আমি জাস্ট প্রাথমিক একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো সেগুলো কিভাবে আসে সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে জেনে নেব, ঠিক আছে? তাহলে দেখো, এই যে সম্পদ, ভারতের সম্পদ, এই অধ্যায়টা তোমাদের পাঠ্যসূচিতে 7ম অধ্যায় হিসেবে রয়েছে। তো আজকে আমরা এই ভারতের সম্পদ, প্রাথমিকভাবে সম্পদের ধারণা আর সম্পদ সৃষ্টির উপাদান কি কি জিনিস, যে সম্পদ সৃষ্টি করতে গেলে কোন কোন উপাদান প্রয়োজন হয়, সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? তাহলে তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, এই যে প্রাকৃতিক সম্পদ বা পৃথিবীর সম্পদ, এখনো পর্যন্ত আমরা যে সম্পদগুলোকে মূলত ব্যবহার করে থাকি, আমি কয়েকটা ছবি এখানে দিয়েছি। দেখো, প্রথমে সোলার এনার্জি। প্রথমে কিন্তু সূর্যের আলোটাকেই আমরা শুধুমাত্র জীবকুলের বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য, পরিবেশকে সঠিক বজায় রাখার জন্য আমরা ব্যবহার করতাম। কিন্তু মানুষের জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা কি করলো, এই সূর্যের আলোকে সোলার এনার্জিতে অর্থাৎ সৌর শক্তি রূপে ব্যবহার করা শুরু করলো। এই সোলার কিভাবে ব্যবহার হয় জানো? বলো তো কিভাবে? সোলার প্যানেল রয়েছে, সেখানে সূর্যের আলো পড়লে সেইখান থেকে নির্দিষ্ট পদ্ধতিতে ব্যাটারি লাগানো থাকে, ব্যাটারি চার্জ হয়, তাই তো? তারপর সেখান থেকে আমরা আমাদের নিজস্ব প্রয়োজন মতো টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট এগুলো আমরা চালাতে পারি। আচ্ছা, এটা একটা গেল। ওয়াটার রিসোর্স মানে জল সম্পদ। জল কি সম্পদ? তোমাদের কি মনে হয়? জল তো আমরা পানীয় হিসেবে ব্যবহার করি। আর কি কি কাজে লাগে জানো জল? পরিবহনযোগ্য হিসাবে, মৎস্য সম্পদ হিসেবে, মানে মৎস্যের চাষ হিসাবে, বিভিন্ন শিল্প কলকারখানায় জলের কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। তাহলে এই ক্ষেত্রে জল লাগে। ফরেস্ট রিসোর্স, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম, গাছ। সে গাছ থেকে আমরা যেমন বহু প্রয়োজনীয় ঔষধ, রাবার, এখান থেকে আঠা, মোম, মধু সব কিন্তু আমরা এই ফরেস্ট রিসোর্স থেকে পাই। কোল রিসোর্স, কয়লা খনি। আমাদের যাবতীয় ধাতু, লৌহ আকরিক, কয়লা, সোনা, রূপো, ডলোমাইট, যা কিছু না পাতো সব কিন্তু আমরা এই খনিজ সম্পদ হিসাবে পেয়ে থাকি। সয়েল রিসোর্স, মৃত্তিকাস্থিত সম্পদ। মৃত্তিকাই তো আমাদের একটা সম্পদ, তাই না? মৃত্তিকার ওপরই উদ্ভিদ বেড়ে উঠছে, তারপর সেখান থেকে আমরা খাদ্য সংগ্রহ করতে পারছি। ওয়েল রিসোর্স, কি ওয়েল রিসোর্স? একদম ঠিক, এটাও একটা খনিজ সম্পদ, তবু ওয়েল রিসোর্স আলাদা করে বলা হয়েছে। বিভিন্ন ধরনের খনিজ তেল, তারপর সেখান থেকে পেট্রোলিয়াম জাত বিভিন্ন পদার্থ সেখান থেকে আমরা উৎপন্ন করতে পারি। কিসের সাহায্যে? একদম ঠিক, মানুষের জ্ঞান, বিচার, বুদ্ধি, প্রযুক্তিগত উন্নয়নের থেকেই কিন্তু আমরা পাচ্ছি। এখান থেকে কোনো সম্পদ কিন্তু সরাসরি আমাদের কাছে, বা আমরা কোনো সম্পদকে সরাসরি ব্যবহার করতে পারছি না। সবটুকুই দেখো মানুষের জ্ঞান দ্বারা, মানুষের উন্নত প্রযুক্তি চিন্তা ভাবনার দ্বারাই কিন্তু এই প্রাকৃতিক উপাদানগুলো আজকে সম্পদে পরিণত হয়েছে। তার মানে বুঝতে পারলে কিভাবে প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা ধীরে ধীরে নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে এটাকে সম্পদে পরিণত করতে পারছি। উইন্ড এনার্জি মানে বায়ু শক্তি সম্পদ, যেটা এই যে টারবাইন ঘুরে, এই যে পাখাগুলো ঘুরে, এখান থেকেই বিদ্যুৎ উৎপাদন হয়। অ্যানিমাল রিসোর্স, এটাও এখান থেকেও প্রচুর পরিমাণ, এই যে আমরা প্রত্যেকদিন পোলট্রির ডিম, প্রচুর পরিমাণে মাংস, তারপরে কসাইখানা রয়েছে বিভিন্ন বড় বড় দেশে, মাংস এক্সপোর্ট করা হয়, তাহলে এগুলো আমরা দেখে থাকি।
এই সব কিছু নিয়েই কিন্তু প্রকৃতি তার সম্পদের ভান্ডার গড়ে তুলেছে, এবং প্রকৃতিতে অনেক কিছুই আছে, মানুষ যতক্ষণ না তার জ্ঞান বুদ্ধি দিয়ে সেগুলোকে নিজেদের চাহিদা বা নিজেদের প্রয়োজন মেটাতে পারছে, ততক্ষণ সেই বস্তুগুলোকে আমরা সম্পদ হিসেবে বিবেচিত করতে পারবো না। দেখা গেল কোনো একটা আবিষ্কৃত হয়নি এমন কোনো খনি বা মাটির তলায় প্রচুর পরিমাণে কয়লা হোক, খনিজ তেল হোক, সোনা হোক, সেখানটায় রয়েছে, কিন্তু মানুষ আজও সেটাকে ব্যবহার করতে পারছে না, বা মানুষের উদ্ভাবনী শক্তির দ্বারা সেগুলোকে এখনো পর্যন্ত খুঁজে পায়নি। তাহলে সেই বস্তুটিকে কি আমরা সম্পদ হিসেবে বিবেচিত করতে পারবো? পারবো না। যখন সেই খনিকে আমরা খুঁজে বা আবিষ্কার করতে পারবে মানুষ, এবং নিজের উদ্ভাবনী শক্তি দ্বারা সেগুলোকে যখন আহরণ করতে পারবে, তখনই সেই বস্তুগুলো সম্পদ হিসেবে বিবেচিত হবে। কি বললাম বুঝতে পারলে তোমরা সবাই? আচ্ছা, এবার দেখো এই যে ভারতের সম্পদ, তো এই সম্পদ কি ভূমিকা, যেটা আমি বললাম সেটাকে একটু পাঠ্যপুস্তকের ভাষায় তোমাদেরকে আরো একবার বলি, যে এই যে শুধু তোমরা নয়, আমরা এই যে টাকা বা সোনার গহনা বা জমি বাড়ি, লোহা, কয়লা, কেরোসিন তেল সবই আমরা দেখছি, এবং সবই কিন্তু আমাদের নিজস্ব প্রয়োজনে আবার ব্যবহারও করছি। তো এই যে টাকা, সোনার গয়না, জমি বাড়ি, লোহা, এগুলো কিন্তু ধন সম্পত্তি। এগুলো কি পড়ে রয়েছে? এগুলো কোনো না কোনো মানুষ বা আমরা ব্যবহার করে চলেছি, তাই না? তো এই যে যে নির্দিষ্ট উদাহরণগুলো দেওয়া হলো, এগুলো দেখো কোনো না কোনো ভাবে আমাদের চাহিদা বা অভাব পূরণ করে চলেছে। টাকা, যে কোনো জিনিস, যে কোনো বস্তু কিনতে গেলে প্রয়োজন টাকা, সোনার গয়না আমরা কিনছি। তারপর জমি বাড়ি, লোহা, কয়লা সবই কোনো না কোনো কাজে ব্যবহার করা হচ্ছে, এবং প্রত্যেকটিরই আলাদা করে কাজ করার ক্ষমতা রয়েছে, অভাব মোচনের ক্ষমতা রয়েছে, এবং প্রত্যেকটি জিনিসেরই আবার বিক্রয় মূল্য রয়েছে। কারণ আমরা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি এই নির্দিষ্ট বস্তুটার দাম কত, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তবেই সেটাকে আমি কিনতে পারছি, তাই না? তো কি করছি, আমাদের নিজস্ব বুদ্ধি, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী দক্ষতা সবকিছু করেই কিন্তু আমরা এই সম্পত্তি তৈরিতে সাহায্য করে। তাহলে কি কি লাগছে? আমাদের নিজস্ব বুদ্ধি, যেটা জ্ঞান, কর্মক্ষমতা। শুধু বুদ্ধি থাকলেই হবে না। আমি একটা জিনিস ভাবলাম যে এখানে আমাকে একটা বাড়ি করতে হবে, এখানে একটা জমি খনন করতে হবে, কিন্তু আমার যদি কাজ করার ক্ষমতা না থাকে, তাহলে আমি সেই কাজটা কি বাস্তবায়িত করতে পারবো? পারবো না। তাহলে সেখানে কর্মক্ষমতার প্রয়োজন হচ্ছে, আবার নিত্য নতুন উদ্ভাবনী বিভিন্ন দক্ষতার প্রয়োজন হচ্ছে সম্পত্তি তৈরি করতে গেলে, তাই না? তাহলে এই যে বিভিন্ন বস্তুগত এবং অবস্তুগত সম্পত্তি, এই সম্পত্তিগুলোকে ভূগোলের ভাষায় কি বলা হয়? সম্পদ বলা হয়। এগুলোকে নির্দিষ্ট ভাষায় সম্পদ বলে বিবেচিত করা হয়ে থাকে। বুঝতে পারছো কোন বস্তুগুলোকে সম্পদ বলা হচ্ছে? আচ্ছা, আমরা আরো ক্লিয়ারলি, আরো স্বচ্ছ ধারণাতে তোমাদের হয়, সেটা আমি এবার তোমাদেরকে বলবো। এই যে সম্পদ, সম্পদের ইংলিশ টার্ম কি? রিসোর্স। ঠিক আছে? তো দেখো রিসোর্স, এই যে রি, রি মানে কি? বারবার। এই দেখো রি শব্দটি রি, আর সোর্স, তারপরের যে সোর্স, সোর্স মানে উৎস। তাহলে এই যে রিসোর্স শব্দটি রি এবং সোর্স, এই দুটি শব্দ থেকে সৃষ্টি হয়েছে বা উদ্ভূত হয়েছে। ঠিক আছে? তো সাধারণভাবে কি বলা হচ্ছে? সাধারণভাবে মূল্যবান কোনো কিছু, মূল্যবান কোনগুলো আমাদের কাছে? একদম ঠিক,
যথাক্রমে বা উদাহরণস্বরূপ টাকা, সোনা, জমি, বাড়ি, অর্থাৎ এই যে যে জিনিসগুলোকে আমরা আমাদের ধনসম্পত্তি হিসাবে ভেবে থাকি বা আমাদের ধারণা রয়েছে, এই ধনসম্পত্তিগুলো কিন্তু আমরা সম্পদ বলছি আমাদের। কাদের? ব্যক্তিগত সম্পদ। তোমার কাছে যে টাকা রয়েছে, 10,000 হোক, 10 লাখ হোক, 1 কোটি হোক, সেটা তোমার ব্যক্তিগত সম্পদ বা ধনসম্পত্তি। যেটুকু সোনা তোমার বাড়িতে রয়েছে সেটা তোমাদের ব্যক্তিগত ধনসম্পত্তি। জমি, বাড়ি, তাহলে এইগুলোকে, এই ধনসম্পত্তিগুলোকে কি বলা হচ্ছে? সম্পদ বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই সম্পদ, এতক্ষণে আমরা যা জিনিসটা বুঝলাম, যে সম্পদের নিজের সংজ্ঞা রয়েছে। কি সংজ্ঞা সেটা? সর্বপ্রথম এবং সবথেকে গ্রহণযোগ্য সম্পদের সংজ্ঞা দিয়েছেন এই ব্যক্তি। এই ছবি দেখা যাচ্ছে, এনার নাম কি? এনার নাম হচ্ছে এরিচ ওয়াল্টার জিমারম্যান। সংক্ষেপে যদি আমরা বলি E.W. জিমারম্যান। ঠিক আছে? তিনি কোথাকার লোক? জার্মান অর্থনীতিবিদ। ঠিক আছে? ও সম্পদ শাস্ত্রকার, অধ্যাপক। তাই তিনি অধ্যাপক ছিলেন। এরিচ ওয়াল্টার জিমারম্যান জার্মানের মানুষ। তিনি 1951 সালে সবথেকে গ্রহণযোগ্য একটা সম্পদের সংজ্ঞা ব্যক্ত করেছে। কোন বইতে তিনি বলেছেন? এই বইটার নাম কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, গ্রন্থের নামটা কত সালে এবং কোথাকার। 1951 সালে ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কি গ্রন্থটির নাম? ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তাই তো? এই গ্রন্থে কি বলেছে? সম্পদ কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না। তাহলে বুঝতে পারলে, সম্পদ কোনো বস্তু বা কোনো পদার্থকে বোঝায় না। ধরো যে কোনো বস্তু রাস্তাঘাটে পড়ে রয়েছে বা যে কোনো জায়গায় পড়েছে, সেটাকে আমরা সম্পদ হিসাবে বিবেচিত করব না, যদি সেই বস্তুটির মধ্যে সুপ্ত কার্যকরী ক্ষমতা হলো সম্পদ। ঠিক আছে? তাহলে যে বস্তুর কথা আমরা বললাম, তার মধ্যে যদি সুপ্ত কার্যকরী ক্ষমতা থাকে, সেটাই হচ্ছে সম্পদ। এবং এই সম্পদ মানুষের অভাব মোচন যেমন করে, সেরকমই মানুষকে নির্দিষ্ট লক্ষ্য পূরণে সাহায্য করে, আবার মানুষের চাহিদা মেটাবে। তার মানে বোঝা গেল কি বললাম? যে যে সম্পদের কথা আমরা বললাম, সম্পদ কিন্তু কোনো বস্তু বা পদার্থকে আমরা বিবেচিত করতে পারবো না। ঠিক আছে? যখন সেই বস্তুটার মধ্যে কোনো একটা কার্যকরী ক্ষমতা রয়েছে, ধরো আমি একটা বস্তু, আমি যদি কোনো কাজকর্ম না করি, তাহলে আমার কি কোনো কার্যকরী ক্ষমতা থাকবে? আমাকে কি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগানো যাবে না। তাহলে আমার মধ্যে যদি সেই যে কোনো জিনিসের বা কার্যকরী ক্ষমতা থাকে, তখন সেই বস্তুকে আমরা সম্পদ হিসেবে বিবেচিত করতে পারব, এবং সেটা কি করবে? মানুষের অভাব মোচন করবে এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণে সাহায্য করবে, এবং তার সাথে সাথে মানুষের চাহিদাও মেটাবে। ঠিক আছে? তখনই সেই বস্তুকে আমরা সম্পদ হিসাবে বিবেচিত করতে পারবো। দেখো, আরো খুব সুন্দরভাবে বলে দিয়েছে, মাটির নিচে সঞ্চিত খনিজ দ্রব্য যতদিন না মানুষ ব্যবহার জানতো, অর্থাৎ যতদিন মানুষ এই বস্তুগুলোর ব্যবহার জানতো না, ততদিন কিন্তু সেই বস্তুটিকে আমরা সম্পদ হিসেবে বিবেচিত করতে পারতাম না। ঠিক আছে? যখন মানুষ সেই মাটির নিচে সেই বস্তুগুলোকে বা খনিজ দ্রব্য বা খনিজ পদার্থ যাই হোক না কেন করে, যখন তার থেকে অভাব মোচন করতে পারছে, প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছে, নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারছে, তখন সেই বস্তুটিকে সম্পদ রূপে গণ্য করা হচ্ছে বা হবে। বোঝা গেল তো?
একদম ঠিক। যতদিন না মাটির নিচে সেই বস্তুটিকে আমরা উত্তোলন করে নিজস্ব প্রয়োজন মেটাচ্ছি, চাহিদা মেটাচ্ছি, ততদিন সেটা আমাদের কাছে সম্পদ নয়, ব্যবহার্য সম্পদ। যেমন অস্ট্রেলিয়াতে এত প্রাকৃতিক সম্পদ রয়েছে, মানুষের অভাবের জন্য বা মনুষ্য জাতির অভাবের জন্য তাদের জনসংখ্যা খুবই কম, তারা সেই প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে কিন্তু পারছে না। ঠিক আছে, সেই জন্য সেইগুলো কিন্তু মানে অব্যবহৃত সম্পদ হিসাবে থেকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সম্পদের ধারণা এবং সম্পদের সংজ্ঞা সম্পর্কে তোমরা সবাই বুঝতে পেরেছ আশা করি। এই সম্পদের সংজ্ঞা, এই জিনিসটা সম্পূর্ণভাবে তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। কোন ব্যক্তি, কোথাকার ব্যক্তি এটাকে বলেছিল, সেটাকে খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরো দেখো, শুধুমাত্র যে ইডব্লিউ জিমারম্যান 1951 সালে বলেছেন এমন নয়, উনি ছাড়াও এনসাইক্লোপিডিয়া অব দি সোশ্যাল সায়েন্সের 11 খণ্ড অনুসারে আরো একটি সম্পদের সম্পদের সংজ্ঞা দেওয়া হয়েছে, ধারণা দেওয়া হয়েছে। সেটা কি বলা হচ্ছে? সম্পদ হলো মানুষের পরিবেশের সেই সব বিষয় যা মানুষের চাহিদা পূরণ করে। তা দেখছো, আমরা আগেরটাও বললাম, মানুষের চাহিদাও যাতে পূরণ করে এবং অভাব মোচন করে। এবং এখানে শুধু মানুষের চাহিদা পূরণ করার কথা বলা হয়নি, সামাজিক উদ্দেশ্য সাধনের কথাও কিন্তু বলা হয়েছে, বা সম্ভাবনা প্রদান করে। এই যে সমগ্র জিনিসটা, তাহলে মানুষের যে পরিবেশ, এই যে পরিবেশের সেই সমস্ত বিষয় দ্বারা মানুষ তার নিজস্ব চাহিদা পূরণ করবে, আবার সামাজিক উদ্দেশ্য পূরণে কাজে লাগাতে পারবে, সেই বস্তুগুলোকে আমরা সম্পদ হিসেবে বিবেচিত করতে পারব। ঠিক আছে, আচ্ছা, এরপরে 1992 সালের একটা উল্লেখযোগ্য সম্মেলন, যেটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে। সেই সম্মেলনটার নাম ছিল বসুন্ধরা সম্মেলন। দেখো, রিও ডি জেনেইরো, রিও আর্থ সামিট 1992, তার স্টেজ এইটা, রিও ডি জেনেইরো, 1992 সাল। 3 জুন থেকে 14 জুন সারা বিশ্বব্যাপী সম্পদ এবং তার জন্য কিভাবে সম্পদকে আরো, পৃথিবীকে আরো উন্নত করা যায়, সেই সম্পর্কে একটা সম্মেলন হয়েছিল। তো সেখান থেকে আরো একটি সম্পদের সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? যে কোনো বস্তু, কোনো একটা বস্তু তার কার্যকারিতার মাধ্যমে চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে জীবমণ্ডলের সংরক্ষণকেও সুনিশ্চিত করবে। কারণ এমন কিছু ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, যখন আমরা কোনো সম্পদকে ব্যবহার করছি, জীবমণ্ডলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছিলাম। ক্ষতি হওয়ার জন্য জীবমণ্ডলও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তো কি বলা হলো, নতুন একটা জিনিস এখানে অ্যাড করা হলো, কোনো একটা বস্তু তার কার্যকারিতা যখন তার পূরণ করা হবে, চাহিদা পূরণ করা হবে, সাথে সাথে জীবমণ্ডলের সংরক্ষণ যেন সুনিশ্চিত থাকে। অর্থাৎ জীবমণ্ডলে যেন কোনো ক্ষতি না হয়। ধরো সেটা গাছ, প্রকৃতি, বাস্তুতন্ত্র, সবকিছু ক্ষতি না হয়, সেটা সুনিশ্চিত করতে হবে, তাকেই সম্পদ রূপে গণ্য করা উচিত। তার মানে আগের যেটুকু ছিল যে কোনো বস্তু তার চাহিদা পূরণ করবে, তার সাথে সাথে কি অ্যাড করা হলো? জীবমণ্ডলের সংরক্ষণকে সুনিশ্চিত করা হবে, তাকেই সম্পদ রূপে গণ্য করা উচিত। ঠিক আছে, এবং এর সাথে সাথে কি বলা হলো? কোনো নির্দিষ্ট স্থান ও কালের গণ্ডির মধ্যে যে বস্তু বা অবস্তুর কার্যকারিতা মানুষের ব্যক্তিগত চাহিদা পূরণ করে, তার নির্দিষ্ট স্থান রয়েছে, কাল, সব জায়গায় যে ওই নির্দিষ্ট বস্তুটি সবার কাছে নির্দিষ্ট চাহিদা পূরণ করবে এমন নয়। স্থান ভেদে, কাল ভেদে চাহিদা কম বেশি লক্ষ্য করা যায় সেটা, এবং তার সাথে সাথে সামাজিক উদ্দেশ্য সাধন করে জীবমণ্ডলকে সংরক্ষণ করবে, তাকেই সম্পদ বলা হবে।
তাহলে সম্পদের 3টি সংজ্ঞা কিন্তু এখানে আমরা উল্লেখ করতে দেখলাম। ইডব্লিউ জিমারম্যান 1951 সালে একটা বলেছেন, এনসাইক্লোপিডিয়া অফ দি সোশ্যাল সায়েন্স তারা একটা সংজ্ঞা দিয়েছেন, আর 1992 সালের রিও ডি জেনেইরো শহরে বসুন্ধরা সম্মেলনের মাধ্যমে আরো একটি সম্পদের সংজ্ঞা আমরা পেয়েছি। তো এখানে যদি তোমাদেরকে নির্দিষ্টভাবে সম্পদের সংজ্ঞা বলতে বলা হয়, সেখানে যদি 3 নাম্বার থাকে তাহলে কিন্তু 3টি সংজ্ঞাই তোমাদেরকে উল্লেখ করতে হবে। আর নির্দিষ্টভাবে শুধু বললে ইডব্লিউ জিমারম্যান বা বসুন্ধরা সম্মেলন বা এনসাইক্লোপিডিয়া উল্লেখ করলে তাহলে এই নির্দিষ্ট সংজ্ঞাটাকেই উল্লেখ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই সম্পদের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তাহলে কোনো বস্তুর যেসব গুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে সম্পদ রূপে গণ্য হয় সেগুলি কি কি? সর্বপ্রধান ও প্রাথমিক এই বৈশিষ্ট্যের মাধ্যমে, অর্থাৎ উপযোগিতা, প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে উপযোগিতা। কি কি উপযোগিতা রয়েছে? অর্থাৎ সম্পদের কোনো জিনিসের যে উপযোগিতা রয়েছে, যেমন মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রমোদ ও জৈবিক চাহিদা পূরণ করে, অভাব মোচন করে এবং পরিতৃপ্তি ঘটায়, সেটাই হচ্ছে সম্পদের উপযোগিতা। অর্থাৎ তোমার কতটা প্রয়োজন লাগতে পারে। ঠিক আছে? সম্পদের উপযোগিতা স্থান ও সময় ভেদে আপেক্ষিক ও বহুমুখী হয়। কারণ সময় অনুযায়ী এবং স্থান অনুযায়ী এই উপযোগিতা বিভিন্ন মানুষের কাছে কম হতে পারে, বেশি হতে পারে। ঠিক আছে? কার্যকারিতা, তাহলে উপযোগিতা যখন থাকবে, এই উপযোগিতা থাকলেও কাজ করার ক্ষমতা না থাকলে তার নিরপেক্ষ উপাদান হয়। তাহলে শুধু উপযোগিতা থাকলেই হবে না, কাজ করার ক্ষমতা থাকতে হবে। যদি কাজ করার ক্ষমতা না থাকে, সে নিরপেক্ষ উপাদান হবে, সেটা কারোরই কোনো কাজে লাগছে না। সেজন্য দেখো, আমাদের কাছে জল তৃষ্ণা মেটায়, এটা আমাদের কাছে জীবনদায়ী, জলের অপর নাম জীবন। কিন্তু যখন এই জল তৃষ্ণা মেটানো ছাড়াও জলসেচের কাজে লাগছে, গাছের বা বিভিন্ন ফসলের, শিল্পের কাজে লাগছে, পরিবহন হিসেবে ব্যবহার করা হচ্ছে, মাছ চাষ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আবার এই জলকে টারবাইনের সাহায্যে ঘুরিয়ে জল ও বিদ্যুৎ হিসেবে উৎপাদন করা হচ্ছে, তখনই এই কার্যকারিতার জন্য জল একটি সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এতক্ষণ উপযোগিতা ছিল, তৃষ্ণা হিসাবে শুধু আমাদের প্রয়োজন মেটাচ্ছিল, কিন্তু এখন দেখো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে একে কাজে লাগানো হচ্ছে, তখন জল একটি সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। সর্বজনীন চাহিদা, কি চাহিদা? সর্বজনীন চাহিদা, সব জায়গায় পাওয়া যায়, সবাই সহজেই ব্যবহার করতে পারে, গ্রহণ করতে পারে, সেই জিনিসগুলোই সর্বজনীন চাহিদা। সম্পদের কিছু কিছু নিজস্ব গুণাবলী রয়েছে, এই গুণাবলীর জন্য চাহিদা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সর্বজনীন বা ব্যাপক হয়। এখানে কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কার চাহিদা বেশি, কার চাহিদা কম, এখানে সেটা কোনো ম্যাটারই করে না। এই সার্বজনীন চাহিদা যেটা মানবজাতির কাছে গ্রহণীয় হয়, জল, আলো, বায়ু, সর্বজনীন চাহিদা থাকায় এরা বস্তুগত সম্পদ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে? বুঝতে পারলে তাহলে? আচ্ছা, গ্রহণযোগ্যতা কি রয়েছে? ধর্মীয় বা সামাজিক বিধি ছাড়া সম্পদ সর্বত্র সর্বজন গ্রাহ্য প্রয়োজনীয় সামগ্রী। যখন যার কাছে বা যে বস্তু যার কাছে প্রয়োজন অনুযায়ী তার কাছে সেটা বেশি প্রয়োজন বা কম প্রয়োজন। যেমন কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এর গ্রহণযোগ্য সুবিদিত, মানে এর গ্রহণযোগ্যতা যে রয়েছে, সব ক্ষেত্রে বিভিন্ন ভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারছি। কিন্তু জাতি বা ধর্মগত কারণে, যেমন গোমাংস বা শূকরের মাংস কিন্তু সর্বত্র খাদ্য সম্পদ নয়। নির্দিষ্ট কমিউনিটির কাছে, নির্দিষ্ট স্থানে এই মাংস তাদের কাছে খাদ্য সম্পদ হিসেবে বিবেচিত হয়।
দেখো, খুব সহজ ভাষায় সাধারণভাবে তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে। তোমাদের বুঝতে কোথাও কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে প্রকৃতির বৈশিষ্ট্য কটি? 4টি। কি কি? উপযোগিতা, তার মানে তোমার কতটা প্রয়োজন রয়েছে, উপযোগিতা, কার্যকারিতা, সর্বজনীন চাহিদা, গ্রহণযোগ্যতা। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আমরা বলছি সেটা হচ্ছে, দেখো, জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী। কেন বলছি আমরা জ্ঞান সম্পদের প্রকৃত জননী? দেখো, এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, সব থেকে উন্নত জীব কি? মানুষ। কারণ যা কিছু পৃথিবীর বা পরিবেশের ভালো হচ্ছে মানুষ করছে, খারাপ করলেও মানুষ করছে নিজস্ব প্রয়োজন বা চাহিদা মেটানোর জন্য। তাই পৃথিবীতে যত কিছু আবিষ্কার বা পরিবেশ থেকে এই যে নির্দিষ্ট বস্তুগুলোকে আজকে সম্পদ হিসেবে বিবেচিত করছি, সম্পদ হিসেবে ব্যবহার করছি, কারা করছে এটা? মানুষ করছে। মানুষ কিসের সাহায্যে করছে বলতো? একদমই ঠিক, মানুষ তার নিজস্ব জ্ঞান, বুদ্ধি এবং উদ্ভাবনী ক্ষমতার সাহায্যে কিন্তু এই ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর হচ্ছে, তাই না? আবার শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না, তার সাথে সাথে প্রযুক্তিগত দক্ষতা, অর্থ, সবকিছুই দরকার হবে। ঠিক আছে? যেমন দেখবে কিছু কিছু দেশ বিজ্ঞান বা গবেষণা দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে, কোনো দেশ অর্থের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে, আবার অর্থ থাকলেই যে সব প্রযুক্তিগত বিদ্যা তার কাছে রয়েছে এমনটাও নয়, তাই না? তো আদিম যুগ থেকে, বহু আগে থেকে দেখতে পাচ্ছি যে বন মানুষ, আমরা তো বন মানুষ থেকে ধীরে ধীরে রূপান্তর হয়ে তো আজকে আমরা মানুষের হিসাবে পরিচিত বা বিবেচিত হয়েছি। তা মানুষ তার বিভিন্ন জ্ঞান, বুদ্ধির সাহায্যে, সংস্কৃতির সাহায্যে, উদ্ভাবনী শক্তির সাহায্যে সুসভ্য মানুষে পরিণত হয়েছে। বন মানুষ কেমন ছিল সেটা আজকে আমরা আলোচনা করছি না, ইতিমধ্যে তোমরা একটু একটু জানো। সেখান থেকে বিভিন্নভাবে মানে পরিবর্তিত হয়ে আজকে আমরা এই মানুষে, উন্নত মানুষে পরিণত হয়েছি। তো শুধু উন্নত মানুষ নয়, তার সাথে সাথে উন্নত জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, শিক্ষা এবং প্রশিক্ষণের সাহায্যে মানুষ নানা বাধা অতিক্রম করে নিরপেক্ষ সামগ্রীকে নিত্য নতুন সম্পদে পরিণত করে। তাহলে বুঝতে পারলে, এই যে সবকিছুর সাহায্যে গবেষণা করছে, প্রশিক্ষণ করছে, উন্নত বিজ্ঞানের সাহায্যে, নিরপেক্ষ সামগ্রী মানে যে সামগ্রী এখনো পর্যন্ত তার উপযোগিতা, কার্যকারিতা এখনো হয়নি, তো সেইগুলোকে নতুন সম্পদে পরিণত করতে পারছে। যেমন ধরো এই আমাজন অববাহিকা, এই আমাজন অববাহিকা এত বিশাল অববাহিকা, এখনো প্রচুর জায়গায় সেখানে মানুষের কোনো পদচিহ্ন পড়েনি, এবং সেখান থেকে আগামী দিনে পদচিহ্ন পড়লে নিত্য নতুন বা নতুন সম্পদের পেতে পারি, সেটা কে বলতে পারি? কিন্তু যতক্ষণ না আমরা পাচ্ছি বা জানতে পারছি, সেটা কিন্তু আমাদের কাছে সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে না। যেমন আমাজন অববাহিকার বন্য রবার গাছের রস, যেটা ল্যাটেক্স, সেইখান থেকে কিন্তু এই প্রাকৃতিক রবার শিল্পের বিকাশ ঘটেছে। কে জানতো এই যে গাছের একটা রস, সেটাকে জমাট বাঁধলে রবার হয়ে যাচ্ছে, আঠা হয়ে যাচ্ছে, সেটাকে আজকে প্রাকৃতিক রাবার হিসাবে আমরা যে গাড়ির টায়ার, টিউব বা বিভিন্ন ক্ষেত্রে যে আমরা রাবার বিভিন্ন জায়গায় ব্যবহার করি, এইখান থেকে আসছে। তারপরে এই দেখো গাছের রসটাই আজকে সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে, তাই না? এটা কিসের জন্য হয়েছে? মানুষের জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা, উদ্ভাবনী শক্তির দ্বারা। তাহলে জ্ঞান ছাড়া কি মানুষ এত উন্নত হতে পারত? সেই জন্য বিজ্ঞানী মিশেল, কে বলেছে? বিজ্ঞানী মিশেল, মানুষের জ্ঞান হলো সকল সম্পদের প্রকৃত জননী। তাহলে কথাটা মনে থাকবে, মানুষের জ্ঞান হলো সকল সম্পদের প্রকৃত জননী। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের একদম সর্বশেষ অংশে চলে এসেছে, যেটা হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান।
তাহলে এতক্ষণ তো সম্পদের বিভিন্ন জিনিস বা সম্পদের ধারণা সেটা আমরা জেনেছি। উপাদান কি কি ভাবে আমরা বলতে পারি, বা কোন কোন বস্তুগুলোকে সম্পদের উপাদান হিসেবে আমরা চিহ্নিত করব? তো বলা হচ্ছে প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি। দেখো, ভেবে দেখো, মানুষ যা কিছু তার বিচার বুদ্ধি জ্ঞান দ্বারা কোনো নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করছে, কোথা থেকে করছে? প্রকৃতি থেকেই কিন্তু। কারণ প্রকৃতি হচ্ছে সম্পদের সব থেকে বড় ভান্ডার, এবং মানুষ সেই প্রকৃতি থেকেই নিচ্ছে। এবং সংস্কৃতি, মানুষের এই যে কর্মক্ষমতা, দক্ষতা, জ্ঞান, এটাই হচ্ছে মানুষের সংস্কৃতি। তো এই তিনটি উপাদানের সম্মিলিত অবিরাম ঘাত প্রতিঘাতে সম্পদ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? প্রকৃতি কি বলা হচ্ছে? প্রকৃতি, এই যে প্রকৃতি, এই প্রকৃতি একদিকে নিজেই সম্পদ, আবার অন্যদিকে প্রকৃতি হচ্ছে সম্পদ সৃষ্টির প্রাথমিক ও মূল উপাদান। কারণ আমরা সম্পদের প্রাথমিক উপাদানটাই পাই প্রকৃতি থেকে। প্রকৃতি যদি না থাকতো আমরা কিন্তু এই সম্পদ পেতাম না। তাই প্রাকৃতিক উপকরণগুলিকে নিরপেক্ষ উপাদান রূপে অবস্থান করে। যেটা আমরা দেখতেই পেলাম, জানি যে প্রাকৃতিক যে উপকরণ, সেই উপকরণগুলো নিরপেক্ষ উপাদান রূপে এই প্রকৃতিতেই অবস্থান করছে। মানুষ কি করছে? মানুষ তার সংস্কৃতির সাহায্যে তাকে সম্পদে পরিণত করছে। তাহলে প্রকৃতি থেকে নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করার মূল কারিগরকে মানুষ। একদম ঠিক বলেছে। মানুষ কি করছে? প্রকৃতি যেমন একটা সম্পদ, মানুষ আবার নিজেই একটি জৈব সম্পদ। ঠিক আছে? তো সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। মানুষ ছাড়া সম্পদ সৃষ্টি হবেই না। এই সম্পদ সৃষ্টিতেও মানুষের আবার তিনটি ভূমিকা রয়েছে। কি কি? একদম শুরুতেই হচ্ছে সম্পদের সৃষ্টিকর্তা। তাহলে মানুষ স্বাভাবিকভাবে সম্পদকে সৃষ্টি করছে, নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করছে। সেজন্য মানুষ সম্পদের সৃষ্টিকর্তা। কিভাবে করছে? মানুষ তার জ্ঞান ও বুদ্ধির সাহায্যে প্রকৃতির নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করছে। ঠিক আছে? বুঝতে পারলে তাহলে? জ্ঞান ও বুদ্ধির সাহায্যে প্রকৃতির নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করতে পারছে। এটা একটা গেল। তাহলে যখন সম্পদ সৃষ্টি করে, তাহলে ভোগ করবে কারা? মানুষ। তাহলে সম্পদের ভোগকর্তা কারা? মানুষ। কিসের জন্য? মানুষের নিজস্ব মৌলিক চাহিদা এবং সাংস্কৃতিক চাহিদা পূরণের জন্য মানুষ ব্যবহার করে, এবং তার ভোগ ক্রমশ বাড়তে থাকে। তাহলে সম্পদের ভোগকর্তা মানুষ হয়ে গেল। নিজস্ব চাহিদা এবং সাংস্কৃতিক চাহিদা পূরণের জন্য মানুষ সেই বস্তুগুলোকে ব্যবহার করছে। ধ্বংসকর্তাও কিন্তু মানুষ। তাহলে মানুষের সম্পদের চাহিদা, যোগান এবং ভোগের মধ্যে যখন সামঞ্জস্য থাকছে না, এবং লোভ, লালসা, আরো বেশি পরিমাণে আমি এখান থেকে লাভবান হব, তাকে মেরে দিয়ে নিজে আরো বেশি উন্নতি লাভ করতে পারবো, নির্বুদ্ধিতা, কুসংস্কার, অবৈজ্ঞানিক ভাবনা চিন্তা, সচেতনতার অভাব, এবং সব থেকে বড় হচ্ছে অপরিকল্পনা, যুদ্ধ বিগ্রহ সম্পদ ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য সম্পদ ধ্বংসকর্তাও কিন্তু আবার মানুষ। তো দেখো, যে মানুষ সম্পদ সৃষ্টি করছে, সেই ভোগ করছে, আবার সেই নিজস্ব চাহিদা পূরণের জন্য আবার ধ্বংস করে ফেলছে। তাহলে মানুষের এখানে তিনটি ভূমিকা দেখা গেল। এবার সংস্কৃতি কি? সংস্কৃতি কি? মানুষের শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, দক্ষতা, কার্যক্ষমতা, প্রযুক্তিবিদ্যা, দেখো আমরা যা কিছু শিখছি, কম্পিউটার, পড়াশুনো, জ্ঞান, গবেষণা, সব কিন্তু এর ওপরেই সংস্কৃতি। সবটা মিলেই কিন্তু সংস্কৃতি। এই প্রভৃতিকে কি বলা হচ্ছে? সংস্কৃতি বলা হচ্ছে। এই সংস্কৃতির সাহায্যেই মানুষ প্রকৃতি প্রদত্ত নিরপেক্ষ উপাদানকে সম্পদে পরিণত করতে পারছে। তাহলে মানুষ এই প্রকৃতির নিরপেক্ষ উপাদানকে সম্পদে পরিণত করার কিন্তু মানুষের সংস্কৃতি দ্বারাই করছে। তাই মানুষের জ্ঞানই শ্রেষ্ঠ সম্পদ ও সকল সম্পদের জননী।
এই কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, প্রযোজ্য এখানে। আর মানুষ ছাড়া, মানুষের জ্ঞান বিচার বুদ্ধি ছাড়া এই নিরপেক্ষ বস্তুকে সম্পদে পরিণত করা কোনোদিনই সম্ভব হতো না, তাই না? আচ্ছা, এতক্ষণে আমরা যা আলোচনা করলাম তোমরা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা ধীরে ধীরে আরো এই সম্পদ অধ্যায় সম্পর্কে যখন আরো বিস্তারিত আলোচনা করব, দ্বিতীয় দিন যখন আমি সম্পদকে এই প্রশ্নগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করব, তখন তোমাদের ধারণা আরো ক্লিয়ার হবে, আরো পরিষ্কার হবে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এই যে প্রশ্নগুলো টেক্সট বই থেকে একবার পড়ে আসবে, পড়লে দেখবে তোমাদের ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যদি না হয় আমাকে জিজ্ঞাসা করবে, আবার আমি তোমাদের আরো নতুন করে বলে দেব। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার সম্পদের পরবর্তী অংশ সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।